হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আমাদের ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের বেশ কিছু শিক্ষার্থী আমাদেরকে অনুরোধ জানিয়েছে স্যার অটোক্যাডের ওপর কিছু ক্লাস নেওয়ার জন্য। তো অটোক্যাডের কিছু ক্লাস আমি নেব আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এছাড়াও যারা অনলাইনে ইউটিউবের মাধ্যমে যারা দেখবে তাদেরকে আমি স্বাগত জানাই। তো আমি আজকে অটোক্যাডের প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন ক্লাসটা আমি আজকে নেব। কীভাবে আমরা অটোক্যাডটাকে সেট আপ করার পর আমরা যখন কাজ করার আগে যে সমস্ত জিনিসগুলো সেট আপ করে নিতে হয় অটোক্যাডে, সেগুলো কীভাবে করব আমি সেটা দেখাবো আজকে। ঠিক আছে, আমরা চলে আসি অটোক্যাডে। অটোক্যাড ইনস্টল করা আছে। আমি অটোক্যাড 2007টা ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যদিও অটোক্যাডের 2021-22 পর্যন্ত মনে হয় ভার্সন আসছে। আমি অনেক ভারী সফটওয়্যার হয়ে যায় এবং আমি যে কাজগুলো করি এটা দিয়েই হয়ে যায়, এবং আমি মনে করি আমার কাছে সবচেয়ে ভালো একটা ভার্সন হচ্ছে 2007। তো ওপেন করলাম 2007 অটোক্যাড। ওপেন করার পর এরকম একটা স্ক্রিন আসছে। যারা এর উপরের ভার্সনগুলো ইউজ করে 13, 14, 16, 18, তাদের স্ক্রিনগুলো অন্যরকম। এখানে অনেক আইকনগুলো বিভিন্ন রকম থাকবে, সেটা যাই থাক। আর 2007 অটোক্যাডটি এটা ইনস্টলেশন করা অনেক সহজ এবং অনেক কম গ্রাফিক্স সম্মিলিত কম্পিউটারও এটা স্মুথলি চলে, এই জন্য আমি এটা প্রেফার করি। তো অটোক্যাড ওপেন করার পর আমাদের যে সেট আপটুকু করে নিতে হবে সেটা হচ্ছে ইউনিট। ফার্স্ট হচ্ছে ইউনিট সেট আপ করে নিতে হবে। ইউনিট তার আগে একটু বলে নেই যে এটা মেনু বার, এটা শর্টকাট আইকন, টুলবার। এটা আমরা যে কোনো সফটওয়্যারে এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। হ্যাঁ, এটাকে মেনু বার বলে। এখানে ক্লিক করলে যেগুলো নিচে থাকে এগুলোকে সাব মেনু বলা হয়। তো এগুলো যারা এমএস ওয়ার্ড এক্সেল পারে তারা এগুলো জানে, আমি সেদিকে যাচ্ছি না। তো অটোক্যাড ওপেন করার পরেই ডিফল্ট আকারে এই দুটো টুলবারটা এখানে আসে। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে টুলবারটা, ভার্টিক্যাল টুলবারটা, এখানে বিভিন্ন ধরনের লাইন আছে। এটার নামটা কি এটা জানা দরকার। এটা ক্লিক করে নিয়ে আসলাম। এটা ড্র টুলবার। হ্যাঁ, ড্র টুলবার। ড্র টুলবারের উদ্দেশ্য হচ্ছে যে আমার মেইন কাজে কিন্তু আমরা কি করব, ড্র করব। যে কোনো জিনিস প্ল্যান করা, সেকশন আঁকা, যাই করি না কেন এগুলোকে কিন্তু আলটিমেটলি ড্রয়িং করতে হয়। সেই ড্রয়িং করার জন্য যে সমস্ত টুলস লাগে সেগুলো এখানে আছে। যেমন আমি লাইন আঁকতে গেলে যে ক্লিক করলাম লাইন, এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, পলি লাইন, পলিগন, রেক্ট্যাঙ্গেল, আর্ক, সার্কেল, রিভিশন ক্লাউড, এসপি লাইন, ইলিপস, ইলিপস আর্ক, ইনসার্ট ব্লক, মেক ব্লক, হ্যাচ, গ্রেডিয়েন্ট, রিজিয়ন, টেবিল, এবং আমার যখন টেক্সট লেখার প্রয়োজন হবে তখন টেক্সট। এই টুলবারটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। পাশাপাশি আমরা যাই ড্রয়িং করি না কেন তাকে তো আবার এডিট করতে হবে, কাট করতে হতে পারে, তারপরে হচ্ছে ইরেজ করার প্রয়োজন হতে পারে, কপি করার প্রয়োজন হতে পারে, মাল্টি কপি প্রয়োজন করা হতে পারে, রোটেট করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো করার জন্য এটা আবার এই জায়গাতে ক্লিক করে আবার এখানে ভার্টিক্যালি নিয়ে আসলাম। এটার পাশাপাশি একই রকম গুরুত্ব বহন করা হচ্ছে এটা মডিফাই টুলবারটা। এর মধ্যে যে টুলসগুলো বেশি কাজে লাগে এটা হচ্ছে ইরেজ, কপি করা, মিরর করা, অফসেট, অ্যারে, মুভ, রোটেট, স্কেল, স্ট্রেচ, এইটা খুব মারাত্মক একটা কাজে লাগে। ট্রিম, এক্সটেন্ড, ব্রেক অ্যাট পয়েন্ট, ব্রেক, জয়েন, চ্যাম্পার, ফিলেট, এক্সপ্লোড,
এই মডিফায়ারটা খুব মারাত্মক কাজে লাগে, এই জন্য ডিফল্ট হিসেবে দুই পাশে দুটো থাকে। আচ্ছা, এখন আমরা যাই, আমি কাজ করতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট দরকার হচ্ছে আমি কোন ইউনিটে আমি ড্রয়িংটা করব। এই ইউনিটটা থাকে হচ্ছে ফরম্যাটে গিয়ে এই যে ইউনিটসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা ড্রয়িং ইউনিট, লেন্থ, অ্যাঙ্গেল। আমরা এই যে টাইনগুলো আঁকবো সেগুলো অবশ্যই লেন্থ হবে। সেই লেন্থের ইউনিটটা কি টাইপটা হবে হচ্ছে, এখানে আছে আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। তো এখানে অনেকে আর্কিটেকচারাল নেয়, অনেকে ইঞ্জিনিয়ারিং নেয়, তো খুব বেশি পার্থক্য নাই, একটা দিয়ে করলেই হলো। তবে ডেসিমেল দিয়ে করা যাবে না, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আর্কিটেকচার করলেও কোনো প্রবলেম নাই। প্রেসিশন মানে বোঝাচ্ছে যে মনে করেন 4 ফিট 5 ইঞ্চি, 4 ফিট 5.5 ইঞ্চি, 4 ফিট 5.555 ইঞ্চি, এই যে ফ্র্যাকশন দশমিকের পরে কয় ঘর নেব আমরা, এটা হচ্ছে প্রেসিশন। এটা আমরা নর্মালি 2 ঘর পর্যন্ত নিয়ে থাকি সর্বোচ্চ, তার বেশি নর্মালি আমরা নিই না। কারণ আমরা ড্রয়িংয়ের মধ্যে যদি এরকম আসে যে 5 ফিট 3 ইঞ্চি, তাহলে এগুলো লিখতে কিন্তু অনেক স্পেস লাগে। এই স্পেসটা আমরা কমানোর জন্য অনেক ক্ষেত্রে দশমিক 1 ঘর হলেও হয়, আমরা 1 ঘরটাই নেই, ঠিক আছে। 1 ঘরটা না নিয়ে 2 ঘর নিলে সুবিধা হচ্ছে, যখন আমরা 3.5 ইঞ্চি, 3.7 ইঞ্চি এই জিনিসগুলোকে আমরা বুঝতে পারবো যেখানে একটা ফ্র্যাকশন আসছে, হ্যাঁ, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। সেই কারণে সর্বোচ্চ 2টা নেব আমরা। এরপর হচ্ছে অ্যাঙ্গেল, এখানে ডেসিমেল ডিগ্রি থাকবে, এটা ডিগ্রি থাকবে, এবং এটা 90 ডিগ্রি, 90.5 ডিগ্রি, 90.555, ওই প্রেসিশনটা এখানে যেমন প্রেসিশন, এখানেও প্রেসিশন, এটা আমরা 1 ঘর পর্যন্ত নেই। স্যাম্পল আউটপুট কীরকম, এই যেরকম যে 1.5 ইঞ্চি, 2.2 ইঞ্চি, হ্যাঁ, ডিগ্রি। এরপর হচ্ছে ক্লকওয়াইজ। আমরা ডিগ্রিটাকে যদি ক্লকওয়াইজ যখন ইনপুট দিই তখন ক্লকওয়াইজ হিসেবে ইনপুট দেবো, ক্লকওয়াইজ পজিটিভ ভ্যালুকে ক্লকওয়াইজ ধরবো নাকি এন্টি ক্লক, এখন ক্লিক দেওয়া মানে ক্লকওয়াইজ। আচ্ছা, আবার এটা না দিলেও হবে, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, এটা কাজ করতে গেলে এমনি বোঝা যাবে। ডিরেকশন, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট না, আমরা এখানে ওকে দিয়ে দেবো। তার মানে এখানে ইঞ্জিনিয়ারিংটা প্রিসিশন এটা দিয়ে বলে দিলাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে এই যে এখানে এটা বলে ইউসিএস বলা হয়, এক্স এক্সিস ওয়াই এক্সিস, ইউসিএস বলা হয়। এই ইউসিএসটা অল টাইম এই কর্নারে যাতে থাকে, এই যখন কিন্তু অল টাইম এটা কিন্তু সরে যাচ্ছে, এটা অল টাইম যাতে এখানে থাকে, সরে যাচ্ছে। আচ্ছা, এটা যাতে অল টাইম দেখতে পারি সেই জন্য ভিউয়ে গিয়ে আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে ইউসিএস আইকন, এটা অরিজিনটা একটা আগে অনটা দিয়ে কি হয়, অনটা উঠাই দিলাম, অনটা উঠাই দিলে কি হবে, অফ হয়ে গেল, অফ মানে এটা দেখাবে না, এই যে এটা অন থাকবে সবসময়, এটা অন থাকবে যাতে দেখা যায়, এখন অফ আছে। আবার যাব ডিসপ্লেতে, যাব অরিজিনে, যাব এখানে অরিজিনটাতে এখানে উঠে অফ করে দেবো, টিকচি উঠে যাবে। তার মানে হচ্ছে যে আমার এই ড্রয়িং শিটের এই যে ব্ল্যাক স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে বিশাল বড় একটা স্ক্রিন, হ্যাঁ, বিশাল বড় একটা স্ক্রিন। এই স্ক্রিনের মূলবিন্দু আমি যদি ছোটো বড়ো করি মূলবিন্দু সরে যাবে, একটা মূলবিন্দু আছে, সেই মূলবিন্দু সরে গেলে এটাও সরে যাবে। কিন্তু এখন আমি যদি এটা দিয়ে দিই, এটা উঠাই দিয়ে দিই, তার মানে মূলবিন্দু কোথায় যায় যাক, এখানেই থাকবে, এই যে সে কিন্তু এখানেই থাকবে। আর যদি এটা অন থাকে সেক্ষেত্রে মূলবিন্দুর পাশাপাশি ও মূলবিন্দুতেই কেবলমাত্র সে শো করবে। এটুকু আমাদের এটা একটা সেটিং। আরও একটা সেটিং আছে, ফরম্যাটে গিয়ে আমরা যখন ডাইমেনশন দেখতে যাব, টেক্সট ডাইমেনশন টেক্সট লিখতে হবে, সেই টেক্সটটা আমাদের টেক্সটের হাইট কত হবে, ডাইমেনশন স্টাইলটা কেমন হবে, এগুলো আমাদের এখান থেকে আগে থেকে করে নেওয়া যায়। তো যেহেতু আমরা যদি প্রথম অটোক্যাড ওপেন করে থাকি সেক্ষেত্রে আমরা 2-1টা কাজ করার পরে ডাইমেনশন যখন প্রয়োজন হবে তখন আমরা এটা করলেই আমাদের ভালো হবে।
তো আমরা একটু পরে আমরা এই ডাইমেনশন স্টাইল আর টেক্সট স্টাইলটা আমরা দেখব। ঠিক আছে, এখন আমি একটা লাইন আঁকি। এই যে এখানে এটাকে বলা হয় ড্রয়িং, যেহেতু লাইন কমান্ড নিলাম, আমি আরও পরবর্তীতে সুন্দর করে দেখাবো। কমান্ড নিলাম, একটা ক্লিক করলাম, ক্লিক করলে ওই লাইনের ফার্স্ট পয়েন্ট পেলাম। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট পেলাম। এটাকে আমি 100 ফিটের একটা আমি লাইন আঁকতে চাই, 100 ফিট। আমি আরও পরে ক্লিয়ার করছি। এই যে 100 ফিট লাইন আঁকলাম, 100 ফিট লাইনটা কিন্তু দেখা যাচ্ছে না, 100 ফিট লাইনটা দেখা যাচ্ছে না, কারণ এই ডিসপ্লে যেটুকু ব্ল্যাক অংশ ডিসপ্লে দেখতে পাচ্ছি 100 ফিটটা তার চেয়ে অনেক বড়, এই লেন্থের চেয়ে অনেক বড়। এটা হয়তো 14-15 ইঞ্চি আছে, অনেক বড়, সেই কারণে দেখা যাচ্ছে না। এটা আমাদের সেট করে নিতে হবে, যাতে অনেক বড় একটা ড্রয়িংও আমরা পুরো এইটুকু স্ক্রিনের মধ্যে দেখতে পারি। সেজন্য কী করতে হবে? সেই জন্য করতে হবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আনডু কোলন দেওয়া আছে, তারপর কমান্ড। অটোক্যাড আমরা যদি জানতে চাই, শিখতে চাই, এবং অটোক্যাড যারা জানে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে অপশন হচ্ছে কমান্ড। অর্থাৎ যে আমরা অনেক সফটওয়্যার শিখি যেখানে কমান্ড অর্থাৎ টেক্সট লিখে কাজ করা লাগে না। যেমন আমরা যখন গ্রাফিক্সের কাজ করি, ফটোশপের কাজ করি, কোনো কমান্ড লিখতে হয় না, সব কমান্ডই আইকন আকারে দেওয়া আছে। এখানেও আইকন আকারে দেওয়া আছে, বাট ওই আইকনগুলো খুঁজতে যে সময়টা লাগবে, হ্যাঁ, তার চেয়ে এখানেও আমরা এই কমান্ডে লিখলেও আমরা কিন্তু খুব দ্রুত পেয়ে যাবো। এই জন্য কমান্ডটা অটোক্যাডে খুব বেশি ইউজ হয়, এই কমান্ড এটা খুব বেশি ইউজ হয়। আমি এখানে যেমন কমান্ডটা কী বোঝাচ্ছে, এখানে আমি ক্লিক করে কি লাইন আঁকতে চাই, সেই জন্য লাইন নিলাম। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লাইন নিয়েছি না, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি কমান্ডের এখানে কিন্তু আমি কোনটা আইকনে ক্লিক করছি সে কিন্তু এখানে শো করে। আমি লাইন ক্লিক করছি, সে কী বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, সেটা পয়েন্ট চাচ্ছে যে আমি লাইনটা আঁকতে চাই, তার স্টার্ট পয়েন্টটা কোনটা চাচ্ছে। যখন ক্লিক করবো শিক্ষার্থী বন্ধু এখানে তোমরা এখানে খেয়াল করে রাখবা, সে কিন্তু এখানে বলা আছে ফার্স্ট পয়েন্ট, সে ফার্স্ট পয়েন্ট চাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে আমি মাউস পয়েন্টটা সরালাম, এখানে কিন্তু বলা যাচ্ছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, মানে এই লাইনটা আঁকতে গিয়ে তো আরও অন্য পয়েন্ট লাগবে, সেকেন্ড পয়েন্ট দিলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম সেকেন্ড পয়েন্ট। এখন সে বারবার সে নেক্সট পয়েন্টই বলবে, এখন যতই কিছুই করি না কেন সে নেক্সট পয়েন্টই বলবে। তারপরে এখানে বলছে যে তারপরে কি আছে, এটাকে আমি ক্লোজ করবো নাকি আন্ডু করবো। আন্ডু করলে কী হবে, আন্ডু করলে ইউ চাপতে হবে, আর ক্লোজ করলে সি চাপতে হবে। আন্ডু করলে যে আগের যে অংশটা আগের লাইনটা ইউ, আর আন্ডু করলে ইউ চাপতে হবে। ইউ চাপলাম, এই যে ইউ লিখলাম, আগের অপশনে চলে গেলাম। এখন যদি ক্লোজ চাপি তা সি আঁকতে হবে, তা সি যদি আঁকি এখানে সি লেখা আসলো, তার মানে কি স্টার্ট পয়েন্ট এবং বর্তমান যে পয়েন্টের মধ্যে সে একটা লাইন আঁকবে। এটা ছোট করে আঁকলাম বলে দেখা যাচ্ছে, আর এটা 100 ফিট ছিল দেখা যাচ্ছে না। এই জন্য আমাদের একটা অপশন আছে এই কমান্ডের, এখানে আমরা জেট আঁকবো, এই জেট আঁকে ইন্টার দিব। জেটতে জুমের সংখ্যা, মানে আমি জুম করতে চাই। এমন বলতেছে এখানে কমান্ডের মধ্যে অল, সেন্টার, ডাইনামিক, এক্সটেন্ডস, প্রিভিয়াস, স্কেল, উইন্ডো, অবজেক্ট, আমরা এখানে অল দিয়ে দেবো। অলের সংখ্যা হচ্ছে এ লিখবো, এ লিখে ইন্টার দেব। এখন কিন্তু তার মানে অল মানে বোঝাচ্ছে যে আমার যে ড্রয়িংয়ের মধ্যে যে সমস্ত লাইন বা অবজেক্ট অংশ দেখা যাচ্ছে না, সেগুলো সব কিছুই একটা উইন্ডোর মধ্যে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি তার মধ্যে দেখাবে। যখন আমরা মাউসগুলো ঘুরালে মাউস যদি আমরা সামনের দিকে ঘুরাই তাহলে এটা জুম ইন মানে বড় হবে, আর পিছনের দিকে ঘুরালে জুম কমে যাবে, অর্থাৎ 50%, 20%, 10% এরকম কমে যাবে। কমলে কি হবে, কমলে কিন্তু আমরা ড্রয়িংটা দেখতে পাবো। এখন আরও যদি করতে চাই, আরও যদি জুম করতে চাই, আবার জেড দিতে হবে, জেড দিয়ে ইন্টার দিতে হবে, দেওয়ার পর আবার অল দিতে হবে। এই অল দিলে কি হবে,
যে পুরো অবজেক্টটাকে আমাদের ফুল স্ক্রিনের মধ্যে দেখা যাবে, ঠিক আছে। কিন্তু আমি আরও ছোট করতে চাই, সেক্ষেত্রে জেড দিতে হবে। জেড এন্টার দেওয়ার পরে পয়েন্ট 10 ভাগের 1 ভাগ যদি দেখতে চাই, 10 ভাগের 100 ভাগের 1 ভাগ দেখতে চাই, সেটা 0.1। 0.1 মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। 0.1 এক্স, এটাকে আমি 10 ভাগের 1 ভাগ গুণ করা, যেমন দ্বিগুণ করলে যেমন এক্স দিতে হয়, 3 গুণ করলে 3x দিতে হয়, 4 গুণ করলে 4x দিতে হয়। আমাকে 10 ভাগের 1 গুণ করবো আমি, এই জন্য 10 ভাগের 1 গুণ মানে 0.1, এই জন্য এক্স দিতে হবে। এটা আরও ছোটো হলো। আমি এটাকে আরও যদি ছোটো দেখতে চাই, আবার জেড দেব, দিয়ে আবার 0.1 যদি দেই, 0.1 এক্স যদি দেই, এক্স মানে গুণ, আরও ছোটো দেখাবে। তার মানে এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বড় এরিয়ার ড্রয়িং কিন্তু আমরা এখানে আঁকতে পারবো, ঠিক আছে। এটা হলো জুমের বিষয়, এটা আমাদের প্রথমে সেট করে নিতে হবে। এরপরে সেট করে নেওয়ার দরকার খুব জরুরি হচ্ছে যে আমি যখন 10 লিখে এন্টার দেব, সে 10টা কি 10 ইঞ্চি বোঝায়, নাকি 10 ফুট বোঝায়, নাকি 10 মিটার বোঝায়, এটা আমাদের কম্পিউটারকে বুঝিয়ে দিতে হবে। এটা ফুট না ইঞ্চি। এখানে আমি যদি 10 ফিট দেই, তাহলে এই চিহ্নটা মানে অটোক্যাড ফুট বোঝে। আর এই চিহ্ন না দিয়ে সরাসরি ইন্টার দিই, তাহলে এটা সে ইঞ্চি বোঝে। এটা দিলে কি হয়, সে 10 ফুট বোঝে। আবার 6 লিখে কোনো দিলাম না, তার মানে সে ইঞ্চি বোঝে। তো 10 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। আবার একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখানে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট চাচ্ছে, ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা মাউস দিয়ে কোন দিকে চাই সেই দিকে আমি ক্লিক করব, সেই দিকে মাউসটা নিয়ে যাব। 10 ফিট 10 ফিট 6, 10 ফিট 6। আসলে 10 ফিট 6 হলো কিনা এটা দেখার জন্য আমাদের ডাইমেনশনে যেতে হবে। এটা আমার লিনিয়ার ডাইমেনশন, এটা আমরা পরে আলোচনা করবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কতটুকু, 126 বোঝাচ্ছে। ডাইমেনশন টেক্সট হলো কি আছে এখানে, 126 নিয়ে নিচ্ছে। তারপরে ডাইমেনশনটা আমাদের সেট করতে হবে, এটা কি। এই জন্য আমরা যাব কোথায়, ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইলে গিয়ে আমাদের নর্মালি এখানে স্ট্যান্ডার্ড থাকে, আমরা ডাইমেনশন স্টাইলে এখানে ডিফল্ট হিসেবে একটা স্টাইল দেওয়া থাকে স্ট্যান্ডার্ড। আমি ইচ্ছে করে নাম চেঞ্জ করতে পারি, অথবা এখানে নিউ নামে এখানে সেট কারেন্ট, নিউ, মডিফাই, তারপর হচ্ছে ওভাররাইট, কম্পেয়ার, এই অপশনগুলো থাকে। এটা হচ্ছে প্রিভিউ। তো আমরা নিউ নামে ইচ্ছা করলে একটা স্টাইল নিতে পারি, লিখে দিলাম যে ইমেজ নামে একটা স্টাইল নিলাম, দিয়ে কন্টিনিউ দিলে অনেক অপশন আসবে, আর এখানে আমাকে লাইনের মধ্যে লাইনের যে ক্যাটাগরি আছে, লাইনের জন্য যে ধরনের অপশন আছে, লাইনের কালার কী হবে, লাইনের মোটা চিকন কেমন হবে, লাইনের লাইন টাইপ কেমন হবে, এটা এক্সটেন্ড কতটুকু হবে, বেস লাইন স্পেসিং কত হবে, তারপরে এক্সটেনশন লাইনগুলো তার কালার কী হবে, এই যে জিনিসগুলো আছে, এক্সটেনশন 2, তারপরে এক্সটেন্ড বিয়ন্ড ডি মানে ডাইমেনশন লাইন, এটা আছে অফসেট ফ্রম অর, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাকে সেট করে দিতে হবে এর লাইন সম্পর্কে। এরপরে সিম্বলগুলো, একটা লাইনের দুই মাথায় কি থাকে, সিম্বল থাকে, অ্যারো টাইপের। এখানে অনেক ধরনের
সিম্বল আছে সেই সিম্বলগুলো সেট করা, হ্যাঁ লেডার আছে এগুলো সেট করা, অ্যারো সাইজ, হ্যাঁ এই যে অ্যারোগুলো আছে এই অ্যারোর সাইজটা কত হবে সেগুলো। তারপর এই টেক্সটটা কোন ধরনের হবে, যে লেখার হরিজন্টাল ভার্টিক্যাল বা হবে কি হবে না সেগুলো। হ্যাঁ এরপর হচ্ছে টেক্সট, এই যেখানে টেক্সটটা আছে 1.199 এই টেক্সটটা আছে সেই টেক্সটের স্টাইলটা কেমন হবে, সেটা কালার কী হবে, সেটা ফিল কালার কী হবে, টেক্সটের হাইট কী হবে, হ্যাঁ তারপরে এটা ভার্টিক্যাল হবে না সেন্টার হবে নাকি অ্যাবাভ হবে, হ্যাঁ লাইনের অ্যাবাভ হবে, এই জিনিসগুলো এখানে সেট করে নিতে হয়। এই যেখানে অফসেট ফ্রম দ্য ডাইমেনশন লাইন এই জিনিসগুলো সেট করে নিতে হয়। এরপরে ফিট, টেক্সটটা কীভাবে ফিট হবে সেগুলো আমরা পরে আবার ডিটেলস দেখবো। জাস্ট আপাতত আমরা প্রাইমারি ইউনিটটা আপাতত সেট করলে পরবর্তীতে আমরা অন্যগুলো যাবে। প্রাইমারি ইউনিটটা আমরা সেট করব। প্রাইমারি ইউনিটটা কি, ডিসিমেল আছে এই জন্য ওখানে 126, আমরা 110 ফিট দিয়েছিলাম 126 আসছিল না কি যেন, এখানে আমাদের আবার ইঞ্জিনিয়ারিং দিতে হবে। এখানে প্রাইমারি ইউনিটটা আমাকে সেট করে নিতে হবে। প্রাইমারি ইউনিটটা হচ্ছে প্রথমে ইঞ্জিনিয়ারিং প্রেসিশন 0.2 ঘর, রাউন্ড অফ, প্রিফিক্স আর হচ্ছে সাফিক্স, হ্যাঁ এগুলো। স্কেল ফ্যাক্টর এখানে যদি আমি, এটা ইম্পর্টেন্ট, যদি 2 দিই, যা 2 দিলে আমি যদি 1 চাপি তাহলে দ্বিগুণ হবে, এটা একই থাকে, এখানে আমরা কোনো ধরনের চেঞ্জ আনি না। অল্টারনেটিভ ইউনিট আছে, মানে হচ্ছে যে আমি যদি ফিটেও চাই মিটারেও চাই, দুইটাই আমার টেক্সট আকারে লেখা থাকবে, দুইটাই ড্রয়িংয়ে থাকবে, তাহলে হচ্ছে অল্টারনেটিভ ইউনিট। টলারেন্স এগুলো লাগে না। আস্তে আচ্ছা, এরপরে হচ্ছে মডিফাই। আমরা যে নিউটা দিয়ে দিলাম, ইমেজ লিখে দিই, ইমেজ লিখি, ওকে দিই, দিয়ে ওকে দিলাম, যা আছে সব ঠিক থাকলো, ওকে দিলাম, তাহলে ইমেজ নামে একটা স্টাইল আসলো। এরপরে হচ্ছে যে স্ট্যান্ডার্ড বা যে কোনো একটা আমার যদি মডিফাই করতে হয়, চেঞ্জ করতে হয়, তাহলে আমরা মডিফাই করে দেব, আবার সেগুলো পাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে ফরম্যাটে যাচ্ছি, আবার ডাইমেনশন স্টাইলে যাচ্ছি, ইমেজে যাচ্ছি, ইমেজটাকে মডিফাই করব। এখানে প্রাইমারি ইউনিটে আমরা করতে হবে ইঞ্জিনিয়ারিং করে ওকে করতে হবে, করে সেট কারেন্ট দিলে কী হবে, আমি যে কাজগুলো করব সেটা এই যে স্টাইল থাকবে সেটাই কারেন্ট হবে। ঠিক আছে, এই 10 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, আবার যাই ফরম্যাটে, ডাইমেনশন স্টাইলে যাই, ইমেজটা ধরলাম, মডিফাই করলাম, প্রাইমারি ইউনিটে এখানে যে প্রিসিশনটা পয়েন্ট এটা করে নিই আমরা, সেই কারণে অনেকগুলো দেখাচ্ছিল। এই যে ঠিক আছে, কিন্তু এই যে টেক্সটটা 10 ফিট 6 ইঞ্চি এটা স্টাইল কেমন হবে সেগুলো কিন্তু সেট করা যায়, এগুলো আমরা পরে সেট করে নেব। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এখন বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে যে অটোক্যাডের কাজ করতে গেলে আমাকে লেয়ার সম্পর্কে জানতে হবে। অটোক্যাডের কাজ করতে গেলে, আবার বলি, অটোক্যাডের কাজ করতে গেলে লেয়ার সম্পর্কে জানতে হবে এবং লেয়ারের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রতিটা কাজ কোন ড্রয়িংটা, কোন কমান্ডটা কোন লেয়ারে হবে সেই লেয়ার ওয়াইজ আমাকে বানাতে হবে, লেয়ার বানাতে হবে এবং প্রতিটা ড্রয়িং সেই লেয়ারে কাজ করতে হবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি বলি যে ওয়াল, একটা প্ল্যানের ওয়ালগুলো
ব্লু কালার হবে, তার সমস্ত ওয়ালগুলোতে ব্লু কালার হয় এবং একটা লেয়ার থাকবে যে লেয়ার নামই হবে ওয়াল। যেমন একটা প্ল্যানের কলাম থাকবে, সবগুলো কলামের একই কালার থাকবে এবং কলাম নামে একটা লেয়ার থাকবে। লেয়ারের আবার কলামের দুটো লেয়ার হতেই পারে, একটা হচ্ছে মানে প্রাইমারি লেয়ার, যা আপাতত একটা কলাম সাইজ দিলাম, পরবর্তীতে ডিজাইন আফটার ডিজাইন ফাইনাল হয়ে গেলে যে কলামের সাইজগুলো যেটা আসবে সেটা আবার আমরা রিসাইজ করব। সেই হিসেবে আমরা একাধিক হতেই পারে, এটা বিষয় না। এই জন্য লেয়ার কনসেপ্টটা আমাদের খুবই ক্লিয়ার থাকতে হবে। এই যে অটোক্যাডের আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেটার মধ্যে অটোক্যাড ক্লাসিক, 3D মডেলিং, অটোক্যাড ক্লাসিক, সেভ কারেন্ট অ্যাজ সামথিং, এটা আমার তেমন প্রয়োজন হয় না, এরপরের অপশনটা হচ্ছে এই যে এটা ক্লিক করে যদি টান দিয়ে ধরি, এটার নাম হচ্ছে লেয়ার মেনু। ঠিক আছে, বা টুলবার বলি, আমরা লেয়ার টুলবার বলতে পারি। এই টুলবারের মধ্যে এখানে ইনিশিয়ালি এটা এরকম থাকে, একটা বাল্বের মতো, একটা গোল, এটা হচ্ছে তালা, আর হচ্ছে জিরো এবং এটা স্কোয়ার। এই জিরোটা হচ্ছে লেয়ারের নাম, এই যে স্কোয়ারটা হচ্ছে লেয়ারের কালার, লেয়ারের নাম এবং লেয়ারের কালার। আমরা যেহেতু কোনো লেয়ার দেই নাই এবং ইনিশিয়ালি এটা জিরো লেয়ার থাকে, জিরো লেয়ারে কাজ করা যাবে না, ড্রয়িং হবে কিন্তু জিরো লেয়ারে কাজ করা যাবে না। এবং ওই লেয়ারটা লক না আনলক সেটা এখানে মিন করতে, এখন আনলক আছে। এবং এটা হচ্ছে বাল্ব, হ্যাঁ, এই লেয়ারটা টার্ন অন না অফ আছে সেটা বোঝানোর জন্য। যদি আমরা অফ করি ওই লেয়ারটা দেখাই যাবে না, অর্থাৎ আমি কাজ করতে করতে চিন্তা করলাম যে আমি কলাম লেয়ারটা দেখতে চাই না বা উইন্ডো লেয়ারটা দেখতে চাই না, তাহলে এটা অফ করে দেবো, তাই উইন্ডো লেয়ার দেখা যাবে না বা কলাম লেয়ার দেখা যাবে না। এটা কাজের সুবিধার্থে, ড্রয়িংয়ের সুবিধার্থে। এটা ফ্রিজ করা যায়, এটা ফ্রিজ করার জন্য এটা আমরা মানে আমাদের এটা দরকার হয়, লক দরকার হয়, কালার দরকার হয়, নামটা দরকার হয়, এটা বেশি দরকার হয়। আর ফ্রিজ করাটা খুব বেশি দরকার হয় না। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা ইনিশিয়ালি একটা লাইন আঁকি, আমি ধরে নিচ্ছি এই একটা লাইন আঁকবো, এটা ওয়ালের জন্য লাইনটা আঁকবো। ওয়াল আঁকতে গেলেও লাইন লাগবে, উইন্ডো আঁকতে গেলেও লাইন লাগবে, কলাম আঁকতে গেলেও লাইন লাগবে। ঠিক আছে, লাইন ছাড়া কোনো অপশন নাই। একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে 4টে লাইন থাকবে, লাইন ছাড়া কোনো কিছুই নাই অটোক্যাডে। তো আমি একটা ওয়াল লেয়ার নেব প্রথমে, তাহলে এই যেখানে ক্লিক করব, লেয়ার প্রপার্টিজ ক্লিক করলে লেয়ার প্রপার্টিজ আসবে। এখানে জিরো লেয়ার আছে, ডিফ পয়েন্ট, এটা ডিফল্ট হিসেবে দুটো থাকে, কিন্তু আমরা এই দুটো আমরা ধারি না, জানি না। এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এখানে অনেক কিছু আসবে। এটা নিউ লেয়ার, ডিলিট লেয়ার, যে কোনো লেয়ার সিলেক্ট করা থাকলে ডিলিট করব। সবগুলো লেয়ার সিলেক্ট করার জন্য ক্লিয়ার অল, এরকম আমরা নিউ লেয়ার নেব, নিলে এরকম লেয়ার 1 আসবে। এটা F2 দেব, F2 দিয়ে আমি এটাকে লিখলে ওয়াল, লেয়ারের নাম ওয়াল হয়ে গেল। এই লেয়ারের কালারটা কী হবে, এই যে এখানে স্কোয়ার আছে, আপাতত হোয়াইট আছে, হোয়াইট আছে। আমি যদি বলি যে না আমি এটাকে ব্লু কালার দেব, ওকে, 160, এটার নাম হচ্ছে 160, এটা যদি দিতে চাই 150, কালারটা হয়ে গেল ব্লু। আবার একটু ক্লিক করে নিই, আমি একটু কটা কালার দিই যেখানে দেখা যায়, এবং এটা কালার কোড হচ্ছে 210। এবং যে লাইনটা এই ওয়ালে যে লাইনটা আমরা আঁকবো সেই লাইনটা কি কন্টিনিউয়াস লাইন হবে নাকি ডটেড লাইন হবে নাকি জিগজ্যাগ লাইন হবে, সেটার জন্য কন্টিনিউয়াস লাইন যদি হয়, এখানে আমরা ক্লিক করে দেখি কি আছে, ক্লিক করলে এটা কন্টিনিউয়াস লাইন। আমি ইচ্ছা করে লাইনটাকে জিগজ্যাগ করতে পারি, ডটেড করতে পারি, এই জন্য এখানে আসে হচ্ছে লোড।
ডটেড লাইন আছে, এখানে অনেক ধরনের লাইন আছে, জিগজ্যাগ আছে, ফ্যান্টম 1, ফ্যান্টম 2, ফ্যান্টম 3, বিভিন্ন ধরনের লাইন আছে। তো ওয়াল লাইন সাধারণত আমার কন্টিনিউয়াসই হয়। বা কিছু কিছু ক্ষেত্রে অনেক ধরনের লেয়ার আছে, অনেক ধরনের অবজেক্ট আছে, আমরা ইচ্ছা করলে প্রপার্টি লাইন আমরা কিন্তু কন্টিনিউয়াস লাইন দিই না, হ্যাঁ, আমরা কি ডিসকন্টিনিউয়াস লাইন এটা অপশন এখান থেকে সিলেক্ট করে দেবো আমরা পরবর্তীতে। সহজ কথা হচ্ছে আমরা এখানে লোডে গেলে আমরা বিভিন্ন ধরনের লাইন পাবো, এটা দেখানোর জন্য। এটা কন্টিনিউয়াস লাইন থাক, ঠিক আছে। এখন এই যে লাইন টাইপ মানে বোঝাচ্ছে কি লাইনটা কি ডটেড হবে নাকি কন্টিনিউয়াস হবে নাকি আরও যে এগুলো দেখালাম, বিভিন্ন নাম আছে। এরপর হচ্ছে লাইনটা কতটুকু মোটা হবে, প্রিন্টে লাইনটা কতটুকু মোটা হবে। সব লেয়ারের লাইন যে একই রকম মোটা হতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে কম বেশি দিতে পারি, ড্রয়িংয়ের সুবিধার্থে, প্রেজেন্টেশনের সুবিধার্থে আমরা লাইন উইথটা আমরা দিব মোটা চলে। এখানে আমরা ডিফল্ট হিসেবে ডিফল্ট আছে, ক্লিক করে নেব। ক্লিক করলে এখানে দেখা যায় যে লাইন মোটা আছে, আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে 1.4 mm। অর্থাৎ এটা যদি ক্লিক করে একটা লাইন আঁকলে সে তার থিকনেস হবে হচ্ছে প্রশস্ততা হবে 1.4 mm। এটা অনেক মোটা হয়ে যায়, বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে। তবে আমরা যেটা করি ওয়াল লেয়ারটাকে আমরা দেখা যায় যে 0.35 mm এগুলো ইউজ করি, এর বেশি নর্মালি আমরা ইউজ করি না, ঠিক আছে। একটু মোটা ওয়ালটা একটু মোটা হবে, জানলাগুলো চিকন হবে, তারপরে বিভিন্ন জিনিস ট্যাচ থাকলে চিকন হবে, এর কম দিই 1.15 দিই, এর নিচে এগুলো আমরা ইউজ করি, ঠিক আছে। আমরা ওয়াল লাইনটা 0.35 দিলাম, দিয়ে ওকে দিলাম 0.35। এবং এই লেয়ারটা প্রিন্ট করার সময় প্রিন্ট হবে কি না, এই অবস্থায় কিন্তু প্রিন্ট হবে না। এখন এটা যদি এরকম থাকে তাহলে প্রিন্ট হবে, আর যদি এটা এই লাল থাকে ক্রস থাকে তাহলে প্রিন্ট করবো, অন্য অন্য লেয়ার প্রিন্ট হবে, কিন্তু এই লেয়ারটা প্রিন্ট হবে না। এই হচ্ছে একটা লেয়ারের কী কী প্রপার্টিস থাকে সেটা ওকে করে দেব। এখন আমরা যে ওয়াল আঁকবো সেই ওয়াল যদি আঁকতে চাই আমরা কিন্তু কোন লেয়ারে আসি দেখতে হবে। আমরা কিন্তু এখন 0 লেয়ারে আসি, আমরা এই লেয়ারে থেকে কাজ করবো না, আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করে আমরা ওয়াল লেয়ারে যাব। এবার আমরা ওয়াল কাজ করবো। ওয়ালের কাজ করতে গেলে লাইন আঁকতে হবে ফার্স্টে, যে লাইন এখান থেকেও করতে পারি, ক্লিক করতে পারি। লাইনের সংক্ষেপ হচ্ছে এল আঁকবো, এল আঁকলে এই যে এখানে কমান্ড অপশনে কমান্ডে রেখে এল আঁকতেছে, এটা 1-এর মতো মনে হলে কিন্তু এটা ইন্টার দেবো। সে বলছে ফার্স্ট পয়েন্ট ক্লিক করো, তার মানে কোথাও গিয়ে কোনটা আমার ফার্স্ট পয়েন্ট হবে আমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পরে আমি যদি ডান দিকে আঁকতে চাই ডান দিকে, উপর দিকে আঁকতে চাই উপর দিকে, নিচ দিকে আঁকতে চাই নিচ দিকে, এরকম করে আমাকে আঁকতে হবে। আমি এটা কি কত ফিট লম্বা, যদি আমার একটা প্লট জমি যদি এরকম হয় যে 45 ফিট বাই 60 ফিট, আমার এই বরাবর যদি 60 ফিট হয় তাহলে 60 দিয়ে আমি এই চিহ্নটা দেব। চিহ্নটা মানে কোলনের পাশেরটা 60 ফিট, আর যদি 0 ইঞ্চ হয় 0 না দিলেও হয়। এখানে আমরা স্ক্রলিং করব, এই 60 ফিট, ঠিক আছে। আমরা যদি এরকম লেয়ার ওয়াইজ কাজ করি তাহলে যে সুবিধা হচ্ছে, আরও একটা লেয়ার তৈরি করি, তাহলে এবার আমি চাইছি ওয়াল করব, এরপর আমি উইন্ডো করবো, কারণ ওয়ালের মাঝে মাঝে উইন্ডো থাকে। আবার এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে নিউ লেয়ার দেবো, F2 দিব, উইন্ডো দেবো, উইন্ডোর কালারটা কি নর্মালি আমরা উইন্ডো গ্রিন কালার বা ব্লু কালার দিয়ে থাকি, হ্যাঁ, ব্লু কালার দিয়ে থাকি আমরা। আচ্ছা, কালারটা সিলেক্ট করে নিই, কালারটা এরকম একটা ব্লু কালার দিলাম। লাইনটা এত মোটা দেবো না, কারণ পাশাপাশি কয়েকটা লাইন থাকে, এই কারণে আমরা 0.15 দিয়ে দেবো বা 0.13 এরকম দিলাম। উইন্ডো ওকে। এখন যদি আমরা একটা উইন্ডো আঁকতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে উইন্ডোতে যাব, গিয়ে আমরা লাইন আঁকবো, এন্টার দিলাম। আমাকে কালার কিন্তু বারবার সিলেক্ট করতে হবে না, আমরা যদি লেয়ার সিলেক্ট করতে পারি তাহলে ওই লাইনের কালার, লাইন কতটুকু মোটা, লাইনের টাইপটা কি, হ্যাঁ, তাহলে এখানে এই যে উইন্ডো, এটা কালারটা কিন্তু বাই লেয়ার। আমরা কিন্তু এখানে বাই লেয়ার অর্থ হচ্ছে যে আমি
যে লেয়ারটাতে আমি ড্রয়িংটা করতেছি সেই লেয়ারে যে কালারটা আমরা সিলেক্ট করে দিচ্ছি সেই কালারটা এখানে বাই লেয়ার হিসেবে শো করবে। এবং লাইনের মোটা চিকন যেটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস মোটা উইথটা, হ্যাঁ, এগুলো কী হবে সব বসে বাই লেয়ার। কোনো কারণে যেখানে বাই ব্লক লেখা থাকে এখানে বাই ব্লক থাকে, বাই ব্লক মানে হচ্ছে যে এটা ভিন্ন জিনিস। বাই ব্লক মানে হচ্ছে যে আমি সিলেক্ট করে এখানে এটা ইচ্ছে করলে ইয়েলো দিতে পারি, ইচ্ছে করলে আমি এখানে সাইন দিতে পারি, সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে সাইন দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু এটা কি হলো, বাই লেয়ার থাকবে না, কালারটা কিন্তু বাই লেয়ার না, বাট উইন্ডো এটা হচ্ছে লাইন টাইপটা বাই লেয়ার, মোটা না চিকন সেটাও কিন্তু বাই লেয়ার হলো, কিন্তু কালারটা বাই লেয়ার না। তার মানে কালারটা ছিল বাই লেয়ার, মানে এই যে এখানে এখানে যে ব্লু কালারটা আছে এটা কিন্তু বাই লেয়ার কালার, এখানে কিন্তু বাই ব্লক বা অন্য যে কোনো একটা। এই জন্য আমরা সব কিছু অটোমেটিকই এখানে নাও যদি থাকে বাই লেয়ার করে দিতে হবে, তাহলে বাই লেয়ারে যে কালারটা আছে সেই সিলেক্ট কালারটা এখানে আসবে। আমি যখন প্রথমে অটোক্যাড শিখি 1997 সালে আমি যখন বইটা ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন আমার অটোক্যাড জানার প্রয়োজন বোধ করলাম। তখন অটোক্যাডটা স্টার্টিং কেমন হবে, কীভাবে অটোক্যাডটা শুরু করব, এটা একটা আমার কাছে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হলো মনের মধ্যে। অটোক্যাডটা কীভাবে শুরু করবো বুঝতে পারতেছিলাম না। সফটওয়্যার আছে, তখন আমরা অটোক্যাড ইউজ করতাম 2004, অটোক্যাডটা আমরা ইউজ করতাম 2004। শুরু করব কীভাবে, এই ইউনিট সেট করব, কিভাবে আমরা কালার সেট করব, কিভাবে আমরা জুম আউট করব, জুম করব, লাইনের একটা লাইন আঁকতে গেলে এটা কিসে চাপলে ফুট হবে না ইঞ্চিতে হবে, এগুলো একদম অন্ধকারের মতো। তো আমার এক বন্ধু, ওকে আমার স্মরণ করতেই হয়, বন্ধুটার নাম হচ্ছে পীযূষ, ও আমাকে হেল্প করছে। আমি ওর সম্ভবত ওর ওখানে 2 দিন, প্রায় বলতে হয় 3-4 ঘন্টা ধরে, রাত 12টা-11টার পরে গিয়ে 4-5 ঘন্টা ধরে ওর কাছে আমি শিখে আমি আবার সাথে সাথে পরের দিনগুলোতে কিন্তু আমি একা একা আমার কম্পিউটার সারা রাত ধরে প্র্যাকটিস করছি। আমার খুব কম সময় লাগছে অটোক্যাড শিখতে। তো আসলে লেগে থাকতে হবে, লেগে থাকার বিকল্প নাই। অটোক্যাড অনেক ভাস্ট একটা সফটওয়্যার, এই সফটওয়্যারে নিখুঁত কাজ করা সম্ভব, ঠিক আছে। এই যে বিভিন্ন ধরনের, যদি বলি যে একটা মেকানিক্যালের একটা পার্টস ড্রয়িং করতে হবে, এয়ারপ্লেনের একটা পার্টস ড্রয়িং করতে হবে, একটা গাড়ির পার্টস ড্রয়িং করতে হবে, সব কিন্তু অটোক্যাডে করা সম্ভব, করেও। হ্যাঁ, আগে করতে, এখন অনেক সফটওয়্যার বের হয়েছে, যার প্রয়োজনে বিভিন্ন ধরনের সফটওয়্যার বানায় নিচ্ছে। এই তো অটোক্যাড খুব বেসিক একটা সফটওয়্যার। এই সফটওয়্যার নির্মাতা হচ্ছে অটোডেস্ক। তাহলে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে, অ্যাট ফার্স্ট আমাকে ইউনিট সেট করতে হবে, তারপর হচ্ছে ডাইমেনশন স্টাইলে গিয়ে আমাকে প্রাইমারি ইউনিটটা সেট করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। বাকিগুলো আস্তে আস্তে প্রয়োজন অনুসারে লাগবে। এরপর হচ্ছে লেয়ার কনসেপ্টটা, অটোক্যাডের লেয়ার কনসেপ্ট হচ্ছে আসল। আমি অনেকের কাছে কাজ করাই, দেখা যাচ্ছে যে লেয়ার বোঝেই না, ডিপ্লোমা ইন আর্কিটেকচার পড়াশোনা করছে, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, লেয়ারই বোঝে না। কাজ দিলে এরা ওয়াল লেয়ারের মধ্যে উইন্ডো আঁকছে, উইন্ডো লেয়ারের মধ্যে ফার্নিচার আঁকছে, ফার্নিচার লেয়ারের মধ্যে কী যে করে, হ্যাঁ, এটা ভালো কনসেপ্ট নাই। তো আমরা আস্তে আস্তে অন্য জিনিসে যাব। তো প্রথম ক্লাস, সেই হিসেবে আমরা যা প্রয়োজন স্টার্ট করতে সেটুকু আমরা শিখলাম। এবার আমরা একটু অন্য দিকে যাই। এটা হচ্ছে আমাদের মেনু বার, মেনুতে ক্লিক করলে আমাদের সাব মেনু পাবো। এই যে ড্রয়িংয়ের এই লাইন, এটা কিন্তু এই ড্রটাই কিন্তু আসলে এই যেটা, ঠিক আছে। এটা হচ্ছে টুলস মেনু, ফরম্যাট মেনু, ইনসার্ট, ভিউ, এই জিনিসগুলো আমাদের সবাই জানি এটাকে মেনু বার বলা হয়, এটাকে টুল বার বলা হয়।
আমরা আরেকবার আমরা ড্রয়িং মেনুতে যা আসি, ড্রয়িং টুলবারে আসি, প্রথমে কি থাকে, লাইন থাকে, কনস্ট্রাকশন লাইন থাকে, পরে লাইন থাকে। এই লাইনটা হচ্ছে, এই লাইন মানে হচ্ছে লাইন ক্লিক করলে আমাদের এখানে অটোমেটিক লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এটাকে মনে রাখতে হবে ফার্স্ট পয়েন্ট চাচ্ছে, আমি যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। কিন্তু আমি যদি নির্দিষ্ট কোনো ড্রয়িং করতে চাই, তার আন্দাজে যে কোনো এক জায়গায় ক্লিক করলে কিন্তু হবে না, ওই পয়েন্টটা কত সেটা আমার জানা থাকতে হবে। তো অটোক্যাড আমরা যারা শিখতে চাই তাদেরকে কোঅর্ডিনেট সম্পর্কে ধারণা থাকতে হবে। কোঅর্ডিনেট, হ্যাঁ, কোঅর্ডিনেট সম্পর্কে ভালো থাকতে হবে। তো কোঅর্ডিনেটটা কি? কোঅর্ডিনেট যদি ভালো ধারণা না থাকে তাহলে আমরা কিন্তু 3D তে করতেই পারবো না। আমরা যে বিভিন্ন পার্সপেক্টিভ ভিউ দেখি, এগুলোতে করতে কিন্তু কোঅর্ডিনেট খুব জরুরি। কোঅর্ডিনেট ছাড়া কিন্তু আমরা অটোক্যাড শিখতে পারবো না। কোঅর্ডিনেট মানে হচ্ছে যে এই যে এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা মূলবিন্দু থাকে, যে মূলবিন্দু মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0। যখন এখন 2 ডাইমেনশন অটোক্যাড আঁকতে গেলে, ড্রয়িং করতে গেলে আমাদের 2D কনসেপ্ট এবং 3D কনসেপ্ট লাগবে। 2D কনসেপ্ট হচ্ছে যেখানে এক্স এবং ওয়াই ভ্যালু থাকবে, অর্থাৎ একটা প্ল্যান, একটা হরিজন্টাল প্ল্যান চিন্তা করি। তো এই কাগজটা হচ্ছে আমাদের ব্ল্যাক যে এরিয়াটা, এরিয়াটা এটা হচ্ছে একটা হরিজন্টাল প্ল্যান, যেখানে এক্স আর ওয়াই থাকবে। প্ল্যান মানে এক্স ওয়াই দিয়েই হবে। আর যদি 3D আঁকতে চাই তাহলে আমাদের এক্স লাগবে, ওয়াই লাগবে, জেড লাগবে। আর কোঅর্ডিনেট বললে কিন্তু আলটিমেটলি কিন্তু 2D কোঅর্ডিনেট বোঝায়, আবার 3D কোঅর্ডিনেটও হয়। 2D কোঅর্ডিনেটে কী থাকে, এক্স এর ভ্যালু থাকবে, ওয়াই ভ্যালু থাকে, এক্স এর ভ্যালু থাকে প্রথমে, ওয়াই ভ্যালু থাকে শেষে। যে কোঅর্ডিনেট আমরা শিখছি যে কোঅর্ডিনেট আঁকতে গেলে আমাকে কী করতে হয়, কোঅর্ডিনেট আঁকতে গেলে আমাকে যদি কোঅর্ডিনেট আঁকি আমরা, কোঅর্ডিনেট আঁকতে গেলে আমাদের প্রথমে লাগে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট লাগে, তারপরে একটা সংখ্যা লাগে, সেই সংখ্যা এক্স এর যে ভ্যালু আসবে সেটা আগে লাগবে, তো কমা দিতে হবে, তারপরে ওয়াই এর ভ্যালু লাগবে। এটা 2D কোঅর্ডিনেট। এটা এক্স এর মান 0 যদি হয়, 0 ওয়াই এর মান 0 যদি হয়, তাহলে এটা এক্স ওয়াই এর মূল বিন্দু বোঝাবে। আবার 3D যখন আসবে তখন এখানে আবার জেটের ভ্যালু আসবে, ঠিক আছে। 3D করতে গেলে দুটা যেটা এই 3 ডাইমেনশনাল কনসেপ্টটা আমাদের লাগবে। 2D করতে গেলে আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু এটা সহজ, যে হরিজন্টালি এক্স, উপর বরাবর জেড, ঠিক আছে। আমরা যখন লাইন আঁকবো, আমরা লাইন হচ্ছে ড্রয়িংয়ের মূল উপাদান, লাইন যদি আঁকতে চাই, লাইনের এলটা হচ্ছে কমান্ডের সংক্ষেপ। অটোক্যাড আমরা অন্য সফটওয়্যারে কিন্তু দেখা যাচ্ছে যে কিবোর্ড তেমন ইউজ করি না, আর অটোক্যাড হচ্ছে তার উল্টা। অটোক্যাডে যত আমরা কিবোর্ড ইউজ করব তত আমরা অটোক্যাডে ফাস্ট কাজ করতে পারবো। এল চাপবো, এল লিখে ইন্টার দেবো, সঙ্গে সঙ্গে এখানে বলে দিচ্ছে যে লাইন কমান্ড যেহেতু করছি, লাইন কমান্ড স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। এই পয়েন্টটা কোথায় হবে, এখানে হবে না কোথায় হবে, যদি আমার কোনো ড্রয়িং জানা থাকে, করা থাকে, সে ড্রয়িংয়ের আগে, মাঝখানে এবং এন্ডে এরকম কোনো জায়গা যদি আমরা ফার্স্ট পয়েন্ট হয়, যেমন আমি মনে করি এখানে আমার ফার্স্ট পয়েন্ট, এখানে ক্লিক করব, হয়ে গেল। কিন্তু এগুলো আমাদের সবসময় থাকবে না। তো ড্রয়িং করার জন্য মেইন কনসেপ্ট লাগবে হচ্ছে কোঅর্ডিনেট ছাড়াও অনেক ড্রয়িং করা যায় যদি আমাদের স্পেসিফিক সেই ধরনের সুযোগ সুবিধা থাকে। যেমন আমাদের এখানে বলতেছে এই একটা লাইনের মূল বিন্দুতে, এই লাইনের মিড পয়েন্টে আমার ফার্স্ট পয়েন্ট হবে, তাহলে ইজিলি আমি ফার্স্ট পয়েন্ট ধরতে পারলাম।
কিন্তু আমার ফার্স্ট পয়েন্ট এই পয়েন্টটা ধরার মতো কোনো সুযোগ না থাকতো, কিন্তু আমার কোঅর্ডিনেট জানা আছে যে 5 ফিট ওয়ার মান 6 ফিট, তাহলে আমাকে এইভাবে আমি কখনোই পারতাম না। আচ্ছা, এরপরে এখানে একটা বলে দিই, এখানে যে ক্লিক করলাম এটা ইয়েলো কালারের ট্রায়াঙ্গেল আসছে, আবার এখানে ক্লিক করলাম ইয়েলো কালারের রেক্ট্যাঙ্গেল আসছে, এবং তার একটা শেপ আসছে, তাই না? এগুলো কি, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে স্ন্যাপ। ড্রয়িং করার সুবিধার্থে যেমন আমার কোঅর্ডিনেট অনেক সময় লাগে না, কি লাগে, যে একটা লাইন আছে, সেই লাইনের এন্ড পয়েন্ট তাই আমার অন্য একটা লাইনের ফার্স্ট পয়েন্ট, আমি একটা লাইন আঁকতে চাই, সেই লাইনটা অন্য একটা লাইনের ফার্স্ট পয়েন্ট বা মিড পয়েন্ট। তাহলে এই পয়েন্টগুলোকে ধরার জন্য, এই পয়েন্টগুলোকে আমি যদি ধরতে চাই, তাহলে অটোক্যাড একটা চমৎকার একটা টুল দিয়েছে, সেটা নাম স্ন্যাপ। সেটা এই নিচে আমরা যদি বলি, এই যে নিচে SNAP স্ন্যাপ, এই স্ন্যাপের এই স্ন্যাপ যদি অন করা থাকে, তাহলে আমি যদি কোনো একটা লাইনের এন্ড পয়েন্ট দিয়ে যাই, তাহলে ওই পয়েন্টটা মানে যে লাইন আছে সেই লাইনের এন্ড পয়েন্টটা সে কী করবে, ধরে ফেলে। ধরে ফেলে না মানে সে ওটাকে শো করে যে আমি এন্ড পয়েন্ট, আমার মাউস পয়েন্টারে আমি অমুক লাইনের এন্ড পয়েন্টে আসছি, ঠিক আছে? রাডারের মতো ধরে ফেলে। বিমান যখন যায়, কোনো একটা এয়ারপোর্টের উপর দিয়ে যখন যায়, তখন কিন্তু সে এয়ারপোর্টটাকে সে ক্লিক করে, ওই এয়ারপোর্টের লোকজন বোঝে যে আমার এয়ারপোর্টের উপর দিয়ে একটা বিমান যাচ্ছে। সেরকম এই লাইন যখন কোনো একটা এন্ড পয়েন্টের উপর দিয়ে যায়, কাছাকাছি দিয়ে যায়, তখন সে ক্লিক করে যে তুমি কি এই পয়েন্ট চাও কি না। আমি এই পয়েন্ট যদি যাই, তখন ওই হলুদ মার্ক করা অবস্থায় ক্লিক করলে আমার মাউস পয়েন্ট কোথায় থাকে থাক, ওই পয়েন্টটাকেই নেবে, 100% অ্যাকুরেট, প্লিজ সে ওই পয়েন্টটাকে নেবে। তাহলে এইটা স্ন্যাপ অপশনটা যদি অন করা না থাকে, তাহলে সে এটাকে ধরতে পারবে না। এবং স্ন্যাপ অপশনটা অন করা না থাকে, সেক্ষেত্রে আমি অ্যাকুরেটলি আমি ওই পয়েন্টটাকে আমি ধরতেও পারবো না। দেখা যাবে যে অল্প 0.001 mm গ্যাপ থেকে যাবে, এবং ওই 0.11 ওই গ্যাপের কারণে কিন্তু আমার ড্রয়িংটা কিন্তু আমার মানে কী বলবো, সঠিক হলো না। যেমন আমি দেখাই দিচ্ছি যে এই মুহূর্তে আমার স্ন্যাপটা অন আছে, আমি এটাকে অফ করে দেবো, এখন কিন্তু অন আছে, অফ করে দেব। এই স্ন্যাপটাকে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে এখানে স্ন্যাপ অ্যান্ড গ্রিড, পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপে যাচ্ছে। অবজেক্ট স্ন্যাপে যাওয়া মানে কোনো একটা অবজেক্টের কী কী পয়েন্টকে সে হাইলাইট করবে, ইয়েলো করবে, এন্ড পয়েন্টকে ইয়েলো করবে। যেমন আমরা এখানে যাচ্ছিলাম পাশাপাশি গেলেই মিড পয়েন্টের পাশাপাশি গেলে সে এটাকে কি ইয়েলো শো করবে, এন্ড পয়েন্ট গেলে ইয়েলো শো করবে, সেন্টার দিয়ে গেলে কোনো সার্কেল যদি হয়, তাহলে সার্কেলের পাশ দিয়ে যাচ্ছে, তো ইয়েলো কালারটা সেন্টারটা ইয়েলো কালার শো করে ফেলবে, দেখাবে যে আমি ইয়েলো কালার। ইন্টারসেকশন পয়েন্ট, দুটো লাইনের মধ্যে যদি কোনো ইন্টারসেকশন পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে যদি দেখাতে চাই, যেমন আমরা যদি বলি যে এটা সার্কেল, আবার আমরা খুব ইম্পর্টেন্ট অটোক্যাডের জন্য কাজটা সহজ করব, সেটিংয়ে যাব, অবজেক্ট স্ন্যাপে যাব, এন্ড পয়েন্ট সিলেক্ট থাকলে, এন্ড পয়েন্টে ক্লিক থাকলে, মিড পয়েন্ট ক্লিক থাকলে এই পয়েন্টগুলোতে ধরবো, সেন্টার ক্লিক থাকলে এখানে আসছে, সেন্টার আসছে। এখন আমি সেন্টার আঁকি, একটা লাইন আঁকবো, এই লাইনটা হবে এই বৃত্তের যে সেন্টার, সেইটাই হবে এই লাইনের স্টার্টিং পয়েন্ট, স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট বলতেছে। তো এটা পাশাপাশি গেছি, সে কি বললো, এটা সেন্টার পয়েন্ট বলে দিচ্ছে। এখন আমি ক্লিক করব, সেন্টার পয়েন্ট নিয়ে নিলাম আমি। কিন্তু যদি আমি এখানে স্ন্যাপে যদি এটা না থাকতো, অবজেক্ট স্ন্যাপে যাই, এই সেন্টারটা আমি দিব না, উঠাই ফেললাম, তাহলে আমি একটা লাইন আঁকবো, এই লাইনটা হবে এটার সেন্টারে, এই বৃত্তের সেন্টারে। তাহলে সেন্টারটা কোথায়, আমি কীভাবে খুঁজবো? আমার পক্ষে সম্ভব না। আমি আইডিয়া করে আমি দিলাম, দেখি তো, আমি আইডিয়া করে দিই, ক্লিক করলাম, ঠিক দেখি তো আসলে সেন্টার হয়েছে কিনা। আবার আমি ক্লিক করি,
অবজেক্টে গিয়ে সেন্টারে আবার একটা লাইন ক্লিক করব, এই সেন্টার কিন্তু এটা, এই যে আসলে সেন্টারটা কিন্তু হয়নি, এটা এই সেন্টারটা রং, এটা রাইট, এটা হলো রাইট সেন্টার, এটা রং। তার মানে এই স্ন্যাপ অপশন যদি না থাকতো তাহলে কিন্তু আমরা অ্যাকুরেটলি কোনো মডেল বা প্ল্যান বা কোনো কাজ করা আমাদের জন্য অনেক অনেক কষ্টসাধ্য হতো। স্ন্যাপটা আমার লাগবে। যেমন এটাকে বলে ইন্টারসেকশন পয়েন্ট, এটাকে বলে ইন্টারসেকশন পয়েন্ট, এটা ইন্টারসেকশন পয়েন্ট, ঠিক আছে। তো আবার এখানে যাই, সেটিংয়ে যাই, অবজেক্ট স্ন্যাপে যাই, সেন্টারটা বুঝলাম, ইন্টারসেকশন পয়েন্ট উঠাই দেওয়া আছে, এখন কিন্তু এখানে হবে না, ক্লিক হবে না। আমি একটা লাইন আঁকবো, এটা ইন্টারসেকশন পয়েন্টই হবে সেই লাইনের ফার্স্ট পয়েন্ট। এই যে এখন কিন্তু ইন্টারসেকশন পয়েন্ট বোঝাচ্ছে, লেখাও আছে ইন্টারসেকশন। এটা যদি না থাকতো তাহলে এই ইন্টারসেকশন পয়েন্টটা ধরো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। একটা লাইন আঁকবো, সেটা হচ্ছে যে এটা এখান থেকে শুরু হবে আর এই ইন্টারসেকশন পয়েন্টে শেষ হবে, অথবা এটার সেন্টারে হবে, এই বৃত্তের সেন্টারে হবে, অথবা এটার এই লাইনের উপর পারপেন্ডিকুলার হবে, এই যে পারপেন্ডিকুলার চিহ্নটা, এই পারপেন্ডিকুলারটা, এই যে এই চিহ্নটা, এই যে লেখা আছে পারপেন্ডিকুলার। এই স্ন্যাপটা না থাকতো তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো আঁকা অনেক কঠিন হয়ে যেত, সেজন্য আচ্ছা স্ন্যাপ। এরপর একটা জিনিস লাগে আমাদের অটোক্যাডে ড্রয়িং করতে, এখানে গ্রিড, এই গ্রিড অন, এই যে গ্রিড, এটা গ্রিডটা খুব আমাদের লাগে না, হ্যাঁ গ্রিডটা অফ করে দিলাম। অর্থটা আমাদের খুব মারাত্মক, অর্থ তো লাগবেই। অর্থটা হচ্ছে যে আমি একটা লাইন আঁকতে চাই, লাইন আঁকলাম, ফার্স্ট পয়েন্টে যে এইটা হলো আমার ফার্স্ট পয়েন্ট, এর সেন্টারের ফার্স্ট পয়েন্ট। এই যে এখন অর্থ যদি দেই, আমি যদি একদম হরিজন্টালি যদি কোনো লাইন আঁকতে চাই বা ভার্টিক্যালি যদি কোনো লাইন আঁকতে চাই, এটা কিন্তু এই অর্থ দিলেই কেবল মাত্র সম্ভব। এই যে এখানে একটা ক্লিক করলাম, এই ডটেড লাইন আসতেছে, এটা কিন্তু হরিজন্টাল লাইন, এটার রেসপেক্টে এই হরিজন্টাল লাইনে আমি যদি এখানে ক্লিক করতে চাই, ক্লিক করার সময় আমার একটু বাঁকা হয়ে যেতে পারে, কিন্তু অর্থ যদি দেওয়া থাকে, অর্থটা সংখ্যা হচ্ছে F8 চাপলে অর্থ হয়ে যায়। এই যে অর্থটা এখানে আমরা অর্থ দেখি, F8 চাপলাম, এটা উপরে উঠলো, আবার F8 চাপলাম, ডাউনে গেল, ডাউনে থাকলে অন, এখন কিন্তু অন আছে। এই যে এখন লাইনটা আঁকে, ডটেড লাইন লাগতেছে না, এখন কিন্তু সরাসরি লাইনটাই কিন্তু আমার হরিজন্টালি হচ্ছে, এবং এবার অন্য কোনো অ্যাঙ্গেলে আর হবে না, এই শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলোতেই সে লাইন আঁকতে পারবে এই মুহূর্তে, এইভাবে 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 এইভাবে, মাঝে কিন্তু কোনো লাইন সে আঁকতে পারবে না। এটা আমাদের খুব দরকার হয়, এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটাই আমার দরকার হয়। আমাদের যদি কখনো অ্যাঙ্গেলে লাইন লাগে তখন আমরা অর্থ উঠাই দেবো, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থটা লাগে, অর্থ, আমি অর্থ অর্থ অর্থ, ঠিক আছে। আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, রেক্ট্যাঙ্গেল দিয়ে লাইন দিয়ে রেক্ট্যাঙ্গেল আঁকি, তাহলে এখানে ক্লিক করলাম, এইভাবে যাব, এইভাবে যাব, এইভাবে যাব, কিন্তু আবার আমি এটার এখানে যদি ক্লিক করব না, দেখে নেব যে এখানে ক্লিক করা মানে কি, এখানে এই ধরলাম মানে হচ্ছে যে এই যে ডটেড লাইনটা, এই যে এখন সাদা লাইনটা, এটা কিন্তু এটার সাথে পারপেন্ডিকুলারই হবে, এখানে ক্লিক করলে লাইনটা কিন্তু এখানে আসছে। তারপর আবার এখানে ক্লিক করতে পারি, এটা পারপেন্ডিকুলারও হবে বা এন্ড পয়েন্টও হবে, বা এখানে ক্লোজ করে সিউ যদি চাপি তাহলেও ক্লোজ হয়ে যাবে। এই একটা রেক্ট্যাঙ্গেল রাখতে গেলে কিন্তু অর্থের বিকল্প নাই, ঠিক আছে। অর্থটা খুবই গুরুত্বপূর্ণ। F8 অর্থ হচ্ছে F8, আচ্ছা। অর্থ এখন কি আছে, অফ করতে চাই, অন আছে, অনটা আছে, অফ করতে চাই কিনা, অফ আমরা করবো না, যখন লাগবে তখন আমরা F8 চেপে নেব। কোঅর্ডিনেটটা
হ্যাঁ, কোঅর্ডিনেটটা দুই রকম। একটা হচ্ছে কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক। স্থানাঙ্ক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, একটা পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্কতে এক্স এবং ওয়াই এর ভ্যালু লাগবে, দুইটা লেন্থ লাগবে। আর পোলার স্থানাঙ্কে লাগবে একটা লেন্থ, একটা ডিগ্রি। পোলার মানে হচ্ছে ডিগ্রি লাগবে। আমরা একটু পোলার এবং এর মধ্যে আসি, যে পোলার কার এই যে এটা আমরা একটু দেখে নেই। স্থানাঙ্ক এক্স থাকবে আর ওয়াই অ্যাক্সিস ওয়াই থাকবে। আচ্ছা, পোলার স্থানাঙ্ক ডিফারেন্স বিটুইন কার্তেশিয়ান অ্যান্ড পোলার। কার্তেশিয়ান হচ্ছে এক্স এবং ওয়াই এর ভ্যালু থাকবে, অর্থাৎ অর্থাৎ মূলবিন্দু থেকে এক্স এর মান কতটুকু আর ওয়াই এর মান কতটুকু, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক হচ্ছে এরকম, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বোঝাতে আর কমা থিটা, আর কমা থিটা। এই যে যদি এই যে ব্লুটা বোঝায় যে এটা মূলবিন্দু, এখান থেকে এক্স এক্সিসের সঙ্গে থিটা কোণে, এক্স এক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল এসে এই একটা লাইন আঁকা যাচ্ছে, এবং এই লাইন থেকে কত দূরত্ব এই পয়েন্টটা হবে এই বলে আর থিটা, কমা হবে আর অ্যান্ড থিটা বোঝাচ্ছে, আর কমা থিটা। থিটা আর হচ্ছে লেন্থ, আর থিটা হচ্ছে এক্স এক্সিসের সাথে ওই লাইনটা, এই লাইনটা কত অ্যাঙ্গেলে, আর থিটা। পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আর এবং থিটা, আর হচ্ছে লেন্থটা আগে লাগবে, থিটাটা পরে। ঠিক আছে, এই যে এখানে ছিল, দেখি একটু চাই, এই যে এক্স এক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে এই যে ব্লু লাইনটা আছে সেটা এখান থেকে দূরত্ব হচ্ছে আর। এই জন্য পোলার স্থানাঙ্ক, এই জন্য পি আর রাখলাম, আর কমা দিয়ে মনে করেন 10 ফিট, এটা 10 ফিট, 10 ফিটে 10 লিখবো, কমা দেবো। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এখানে 45 দেবো। এই হলো পোলার স্থানাঙ্ক। এইভাবে আমরা এই বিন্দুতে আমরা এভাবে রাখতে পারি। একটা কার্তেজীয় স্থানাঙ্ক, কার্তেজিয়ান বলে, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আমি। এই যে এই চিত্রে আসি আমরা। এই চিত্রে এই যে একটা পয়েন্ট পি, একটা পয়েন্ট, এই পয়েন্টে আমরা দুইভাবে যেতে পারি, এই পয়েন্টে আমরা দুইভাবে যেতে পারি। একটা হচ্ছে এর মূলবিন্দু এক্স এক্সিস ওয়াই এক্সিস, এইটার ক্রস সেকশন মানে ইন্টারসেকশনটা বলা হয় মূলবিন্দু, যাকে আমরা ও বলে চিহ্নিত করি। ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমরা বলি 0 0। এক্স এবং ওয়াই এর যে এই পাশে যে অংশটা আছে এটা বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেট, চারটা কোঅর্ডিনেট থাকে, চারটা ভাগ থাকে। চারটা ভাগ মানে বোঝাচ্ছি এরকম যে আমরা যদি এই একটা, এটা একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, এটা এন্টিক্লোকওয়াইজ যেতে হবে। এখানে আমরা যা মানে যারা ত্রিকোণমিতি আমরা জানি যে অল সাইন কস ট্যান সবাই এখানে পজিটিভ বলা হয়। এখানে হচ্ছে সাইন এবং কোসেক পজিটিভ, অল সাইন ট্যান, এখানে ট্যান এবং কট পজিটিভ, অল সাইন ট্যান কস, কস এবং সেক এখানে পজিটিভ, বাকিরা সবাই এখানে নেগেটিভ। স্থানাঙ্কের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে যদি আমরা কোনো একটা পয়েন্ট নিতে চাই, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টটাকে আমরা একটু গোল চিহ্ন দিই। এই পয়েন্টে যদি আমি যেতে চাই, এই পয়েন্টটাকে আমি যদি প্রকাশ করতে চাই, তা কীভাবে প্রকাশ করা যাবে? এই পয়েন্টে এইখান থেকে আমি এখানে যাব, যেতে গেলে কী করা যাবে? তাহলে আমরা জানি দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে কার্তেসিয়ান মাধ্যমে যাবো আর একটা পোলার মাধ্যমে যাবো। তো এই পয়েন্ট যদি জানা থাকে, এই পয়েন্ট থেকে এটার উপর পারপেন্ডিকুলার দূরত্ব আঁকি, এবং এখান থেকে ওয়াইয়ের উপর পারপেন্ডিকুলার দূরত্ব আঁকি। তাহলে আমি যদি এরকম করে যাই, এটা আমার ডেস্টিনেশন, যে আমি এই জায়গায় আমি পৌঁছতে চাই, এটা আমার মামার বাড়ি, এটা আমার মামার বাড়ি,
এই বিন্দুতে আমি এখানে আমি এখন আছি এই জায়গাতে, আমি এখন আছি হলো এই জায়গাতে আমি আছি, এখানে আমি আছি, কিন্তু এটা আমার বাড়ি, এটা হচ্ছে নানার বাড়ি, আমার নানার বাড়ি। আমি এখান থেকে এখানে যাব, পথ কিভাবে যাব? যেতে গেলে আমাকে অবশ্যই এইখানে যে কোনো রাস্তা না থাকে তাহলে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু রাস্তাটা এরকম আর এইরকম, অথবা এরকম আর এরকম, এই দুটো ওয়েতে আমরা যেতে পারি। কিন্তু আমি যেতে দুইভাবে যেতে পারি, সেজন্য আমি আমার মতো করে চয়েস করার সুযোগ নাই, যাতে আমার যাওয়াটা যাতে পৃথিবীর যে কোনো লোক একইভাবে যেতে পারে, পৃথিবীর সব লোক যাতে এই পথেই যেতে পারে, বা আমি কোন পথে আসছি সবাই যাতে বুঝতে পারে। আমি আমি এইভাবে গিয়ে ওয়াই বরাবর গিয়ে তারপরে এক্স বরাবর আসছি, হ্যাঁ আমি যেতেই পারতেছি। আর একজন এক্স বরাবর গিয়ে ওয়াই বরাবর গেল, সেও যেতে পারতেছে, কিন্তু আমি কীভাবে বুঝবো, বা অন্য কোনো মানুষ কীভাবে বুঝবে যে আমি আগে ওয়াই বরাবর গেছি না আগে এক্স বরাবর গেছি? বোঝার কোনো উপায় নেই। এই জন্য একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে, আমাকে অবশ্যই আগে এক্স বরাবর যেতে হবে। এটা যদি নিয়ম হয়ে যায়, তাহলে কেউ যদি আসে এই জায়গায় পৌঁছে, মামার বাড়িতে পৌঁছে, তাহলে আমি ধরেই নেব সে অমুক পথ দিয়ে আসছে, আর না হলে কিন্তু বোঝার উপায় নেই। এই জন্য নিয়ম হচ্ছে আগে এক্স পরে ওয়াই, আগে এক্স বরাবর যাব, এখান থেকে এক্স বরাবর যাব হাফ কিলোমিটার, তারপর ওয়াই বরাবর যদি 10 কিলোমিটারও হয় হোক, বা দেখা যাচ্ছে যে না অল্প একটু, সেটা হোক, কিন্তু আগে এক্স তারপরে ওয়াই, এটা অবশ্যই এক্স এবং ওয়াই। ওকে, এইভাবেও যেতে পারে, এটাকেই বলা হয় কার্তেশিয়ান স্থানাঙ্ক, কার্তেজীয় স্থানাঙ্ক আর একভাবে বলা যায়। এক্স এর ভ্যালু থাকবে আর ওয়াই ভ্যালু থাকবে। তাহলে আমরা এটাকে লিখি হচ্ছে এক্স কমা ওয়াই। এই পয়েন্টটা যদি আমাদের পি হয়, তাহলে এখানে আমরা বলবো যে পয়েন্ট পি, এই পয়েন্টের কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে এই বরাবর এক্স দূরত্বে আসবো, এই বরাবর ওয়াই দূরত্বে যাব, তখন এখান থেকে এটি হচ্ছে এক্স, এটি হচ্ছে ওয়াই। আমরা এখন এটা বাদ দিলাম, এখন আর আমার মামার বাড়ির চেনার দরকার নেই, ঠিক আছে। এখন এই পয়েন্টে কিন্তু আরেকভাবে যেতে পারি, কীরকম? আমি এখানে দাঁড়ায় আছি, আমি যদি জানি যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাব, আমি গেলে আমি ওই দূরত্ব পেয়ে যাব। তুমি ঠিক আছে, এক্স বরাবর এক্স অক্ষের সাথে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হাঁটতে থাকো, তুমি আমার বাড়ি পেয়ে যাবা, নানা বাড়ি পেয়ে যাবা, হ্যাঁ পেতেই পারি। কিন্তু নানা বাড়িটা আমি এটাও যদি জানি যে নানা বাড়ি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 ফিট গেলেই নানা বাড়ি পাবো, আমি তো কত সহজ, 10 ফিট যা থেমে যাব, ঠিক আছে। কারণ একাধিক বাড়ি থাকতে পারে, ওই পথেতে একাধিক বাড়ি থাকতে পারে, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 ফিট পরে গিয়ে একটা বাড়ি আছে, 10 ফিট গিয়ে আরেক বাড়ি আছে, 50 ফিট আরেকটা বাড়ি আছে। তো আমার নানা বাড়ি কোনটা? আমার নানার বাড়িটা আমি যদি বলি 20 ফিট পরে আমার নানার বাড়ি, তো 20 ফিট পরে গিয়ে যে পয়েন্টটা পাবো, যে বাড়িটা পাবো, সেটা আমার নানার বাড়ি। সেরকম এইভাবে এটাকে যাওয়া বলা হয় হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই পয়েন্ট থেকে যে আমি এক্সের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেলে এত দূরত্ব গিয়ে আমি নানা বাড়ি পাবো, ঠিক আছে। এখানেও বলা হচ্ছে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে কী হবে, আগে দূরত্বটা, যে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দাও, তারপর আমার বাড়ি পেয়ে যাবা। কিন্তু থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিলাম, গিয়ে অনেক বাড়ি, একাধিক বাড়ি আছে এই পথে, নানা বাড়ি কোনটা? নানা বাড়ি বলা হচ্ছে যে নানা বাড়ি হবে যে আর দূরত্ব, অর্থাৎ 20 ফিট 30 ফিট 40 ফিট, নির্দিষ্ট ভ্যালু থাকতেই হবে। তাহলে আমার নানা বাড়ি, মামা বাড়ি, খালুর বাড়ি যাই থাকতে কেন, আমি আমার ওই দূরত্বে গিয়ে থামলে আমার নানা বাড়ি পেয়ে যাবো। এই জন্য আগে আর পরে থিটা, পোলার স্থানাঙ্কে আর থিটা, আর কার্টেসীয় স্থানাঙ্কে এক্স কমা ওয়াই। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, অবশ্যই ইমেজ গ্রুপ অফ এডুকেশনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা।
এটা মেইনলি আমার ইমেজ পলিটেকনিক স্টুডেন্ট যারা আছে, যারা সিভিল টেকনোলজিতে পড়ে, তাদের জন্য স্পেশালি, তাদের জন্য উৎসর্গ করলাম। এবং তোমরা অবশ্যই শেয়ার করবা যাতে করে অন্য অন্য পলিটেকনিক স্টুডেন্টরাও যাতে এটা শিখতে পারে। আমি তোমাদেরকে এই অনুরোধ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।